আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। তো চলো আমরা সরাসরি এই চ্যাপ্টারের মধ্যে চলে যাই। তো এই চ্যাপ্টারে আমাদের বেশ কিছু টাইপ আছে। শুরুতেই আমরা কিছু জিনিস পাবো, কিছু থিওরিটিক্যাল টাইপ পাবো, যেমন হচ্ছে আলোর বিভিন্ন তরঙ্গ তত্ত্ব, আলোর তড়িৎচুম্বক তরঙ্গ এবং হচ্ছে বৈশিষ্ট্য, এর ব্যবহার। এই জিনিসগুলো থেকে কিন্তু তুমি দেখবা যে তোমার কিন্তু প্রশ্ন আসে। আমাদের সবসময় যে আমাদের সব প্রশ্নগুলো যে ম্যাথমেটিক্যাল হবে তা কিন্তু না, আমাদের কিন্তু থিওরিটিক্যাল এবং একক, মাত্রা, সূত্র এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসবে। সো সেভাবেই তোমাকে একদম টোটালি প্রস্তুতি নিতে হবে। সো আলোর তরঙ্গ তত্ত্বের মধ্যে আমরা বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জেনেছি। চ্যাপ্টারের নাম ভৌত আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টারে আমরা আসলে তিনটা আলোর ঘটনা নিয়ে পড়বো। একটা হচ্ছে ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তন, এবং এক্ষেত্রে আলোর কোন তরঙ্গ তত্ত্বটা আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আলোর হচ্ছে তরঙ্গ যে তত্ত্বটা, অথবা আমরা বলি হচ্ছে যে আলোর তড়িৎচুম্বক তরঙ্গ যে তত্ত্বটা, সেগুলো কিন্তু আমাদের কাজে লেগে থাকে। আলোর তরঙ্গ তত্ত্ব কাজে লাগে। আলোর তত্ত্ব, আলোর নিয়ে বিভিন্ন থিওরি কিন্তু প্রচলিত আছে। অনেক আগে থেকে কিন্তু আলো নিয়ে কিন্তু কাজ হয়ে আসছে। যেমন আলোর আমাদের আছে হচ্ছে কণা তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব, আলোর কোয়ান্টাম তত্ত্ব, এরকম বিভিন্ন তত্ত্ব আছে। সেই তত্ত্বগুলো থেকে আমাদের কি জানতে হবে, এক্স্যাক্ট টু দ্য পয়েন্টে কি জানতে হবে, যে এই তত্ত্বগুলোর মধ্যে বিভিন্ন যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো দিয়ে কি ব্যাখ্যা করা যায়, আলোর কোন কোন ঘটনা ব্যাখ্যা করা যায় না, এই জিনিসগুলো জানতে হবে। সো সেগুলো চলো আমরা একটু নোট করে ফেলি। একটু পড়তে হবে, মাস্ট পরীক্ষাতে এখানে তুমি প্রশ্ন পাবা। এখানে কি তুমি 1 নম্বর পেতে পারো আসলে জাস্ট এই এক পেজ থেকেই। যে আলোর বিভিন্ন তত্ত্বগুলোর মধ্যে একটা রয়েছে হচ্ছে নিউটনের কণা তত্ত্ব, এবং সেই কণা তত্ত্বের সাহায্যে কি ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে আলোর রজ্জুগতি, অর্থাৎ আলো সরল পথে চলে, প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, এবং ব্যাখ্যা করা যায় না হচ্ছে লালগুলো ব্যাখ্যা করা যায় না। দেখো লাল কালার লিখে রাখছি, ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ ব্যাখ্যা করা যায় না। এক কথায় শেষ, মনে রাখতে হবে। হাইগেনের যে তরঙ্গ তত্ত্বটা আছে 2 নম্বরে, হাইগেনের যে আলোর তরঙ্গ তত্ত্ব যেটা আছে সেটা দিয়ে কি ব্যাখ্যা করা যায়, প্রতিফলন প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন ব্যাখ্যা করা যায়। যায় না হচ্ছে সমবর্তন, এটা ব্যাখ্যা করা যায় না। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ যে তত্ত্বটা আছে সেটা থেকে কোনটা ব্যাখ্যা করা যায়, সেটাতে ব্যাখ্যা করা যায় হচ্ছে, দেখো যে আলোর সমবর্তনের ব্যাখ্যা করা যাচ্ছিল না, এখানে সে আলোর সমবর্তনটা ব্যাখ্যা করা যায়, এবং ব্যাখ্যা করা যায় না ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে কোনটা ব্যাখ্যা করা যায়, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়, দেখো কৃষ্ণ বস্তুর বিকিরণ, ফটো তড়িৎক্রিয়া, এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়। এবং ব্যাখ্যা করা যায় না হচ্ছে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ব্যাখ্যা করা যায় না। তুমি জাস্ট 1 মিনিট সময় নিয়ে ভিডিওটা পজ করো, এবং এই যে এখনই নগদে তুমি একদম এর মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো, একবার পড়ে ফেলো, মুখস্থ হয়ে যাবে। সো ডান। এরপরে আমরা দেখি হচ্ছে এই যে বললাম যে আমরা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কাজ করতে হয়, হাইগেনের নীতি নিয়ে কাজ করতে হয়, এবং আরও সমবর্তন ব্যাখ্যা করার জন্য আলোর তড়িৎচুম্বক তরঙ্গ, যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গটা নিয়ে কাজ করতে হয়। সো ম্যাক্সওয়েলের সেই তড়িৎচুম্বক তরঙ্গের তত্ত্বের মধ্যে আমাদের কী জানতে হবে সেগুলো আমরা আগে জেনে ফেলি। যে এই যে তড়িৎচুম্বক তরঙ্গ, আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ, আমরা বলি হচ্ছে তড়িৎচুম্বক তত্ত্ব বলে। আলোর তড়িৎচুম্বক তত্ত্ব বা তড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে আলো। তারপরে আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুইটাই থাকবে। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে নতুন যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা বলি তড়িৎচুম্বক তরঙ্গ। এবং একটা কথা মনে রাখবো, তড়িৎ ক্ষেত্র যেদিকে প্রবাহিত হচ্ছে, চুম্বক ক্ষেত্র তার সাথে লম্বভাবে প্রবাহিত হবে, এবং এদের দুইজনের মিথস্ক্রিয়ায় যে তড়িৎচুম্বক তরঙ্গ তৈরি হচ্ছে সেটা এদের দুইজনের সাথেই লম্বভাবে অগ্রসর হবে। মানে একটা যদি এক্স অক্ষে যায়, একটা ওয়াই অক্ষে যায়, তাহলে একটা জেড অক্ষ বরাবর অগ্রসর হবে। এবং এই তড়িৎচুম্বক তরঙ্গের উৎপত্তি হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে যে হচ্ছে যখন কোনো চার্জের কী হবে, ত্বরণ হবে। ত্বরিত চার্জের ক্ষেত্রে চার্জের সাহায্যে এই তড়িৎচুম্বক তরঙ্গটার উৎপত্তি হওয়া শুরু করে। সো ত্বরিত চার্জ বা ত্বরণে থাকা যে চার্জ সেটা, সো চার্জ যখন ত্বরণে থাকবে তখন আসলে এই জিনিসটার উদ্ভব হয়, সৃষ্টি হয়। এবং আমি বললামই যে এটা সমকোণে অগ্রসর হয়, এবং এটা হচ্ছে এক প্রকার আর তরঙ্গ। এই যে কথাগুলো বলছি আমি, এই কথাগুলো কিন্তু তোমার জন্য দেখো নোটও করা আছে, তোমার জন্য একটু নোট করতে সুবিধা হয়, সেটা আমি কিন্তু লিখে রেখেছি। এবং এই তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা আর তরঙ্গ বলি, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবং এক্ষেত্রে দেখো এই তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পায়, মানে ব্যস্তানুপাতিক হয়, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এর শূন্য মাধ্যমে এই তরঙ্গের বেগ হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো এভাবে তুমি একটু মনে রাখবে এই জিনিসগুলো, যা যা মনে রাখা দরকার। আমরা এখানে এই পেজে বিশেষ করে পড়বো হচ্ছে কি
সমীকরণগুলো একটু পড়ে ফেলবো। যে তড়িৎ ক্ষেত্রে যে সমীকরণ আমাদের ছিল সেই সমীকরণটা ছিল হচ্ছে এরকম যে ই ইকুয়াল টু আমাদের ছিল হচ্ছে ই নট সাইন সাথে আরও কি বসবে 2π/λ সিটি প্লাস মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক তরঙ্গের সূত্র ছিল। একইভাবে আমাদের তড়িৎ ক্ষেত্রের সূত্র ছিল এবং এরপর ছিল চুম্বক ক্ষেত্রের আমাদের ফর্মুলা ছিল বি ইকুয়াল টু বি নট সাইন সাথে আরও কি বসবে 2π/λ সিটি প্লাস মাইনাস এক্স, সিটি প্লাস মাইনাস এক্স। সো ই ইকুয়াল টু ই নট সাইন 2π/λ সিটি প্লাস মাইনাস এক্স, বি ইকুয়াল টু বি নট সাইন 2π/λ সিটি প্লাস মাইনাস এক্স। তোমাকে মনে রাখতে হবে যে ই নট এই কথার মিনিং হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, বি নট মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের শীর্ষমান, আর ই আর বি হচ্ছে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, আর এখানকার ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ছি হচ্ছে আলোর বেগ, এক্স হচ্ছে পথ পার্থক্য। সো ওটি নিয়ে প্যারা নাই। তোমাকে এখান থেকে আরও যে কথাগুলো মনে রাখতে হবে সেখানে তুমি ফোকাস করো। তুমি সমীকরণটা মনে রাখো। আর যদি তুমি কখনো দেখো একটা সমীকরণ লেখা আছে ই ইকুয়াল টু 100 সাইন 2π/λ সামথিং, তো বুঝে নি ভাই 100টা কার মান? ই নটের মান। বি দিয়ে লেখা থাকলে বুঝবা কি এখানকার জিনিসটা কি বি নটের মান। এতটুকু তোমার লাগবে। আর আমরা ম্যাক্সওয়েলের তথ্য হতে এখান থেকে আরও জানি যে হচ্ছে ম্যাক্সওয়েলের তথ্য হতে, সো ম্যাক্সওয়েলের তত্ত্ব হতে আমরা এখান থেকে আরও জানি, সেগুলো একটু এখানে আমরা নোট ডাউন করে রাখি। যেমন আরও কি জানি আমরা জানি এই যে আমরা এখানে যদি একটা সমীকরণকে আরেকটা সমীকরণে আমরা ভাগ করে দিই তাহলে আমরা বেসিক্যালি এটা পাবো, তাই না? ই বাই বি সমান সমান কী পাবো? ই নট বাই বি নট। সো আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে যেটা জানি সেটা হচ্ছে ই নট বাই বি নট সমান সমান হচ্ছে সি আলোর বেগ। তাহলে এটা তোমাকে সরাসরি মনে রাখতে হবে, এটা তোমার একটু কাজে লাগবে কিন্তু, হ্যাঁ। সো এটা তুমি খুব ভালো মতো মনে রাখো, এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখো। ই বাই বি সমান সমান ই নট বাই বি নট সমান সমান সি। সো ম্যাক্সওয়েলের তথ্য হতে আমরা এটা লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, গেল। এরপরে আমরা আরও বেশ কিছু সূত্র লিখবো। এই যে সি আলোর বেগ বা তড়িৎচুম্বক তরঙ্গের যে বেগ, সেই বেগকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এভাবে যে সি ইকুয়াল টু 1/√, আমাদের কী আসবে এখানে? মিউ নট ইন্টু এপসাইলন নট, এরকম, হ্যাঁ। এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। শূন্য মাধ্যম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো? সেক্ষেত্রে লিখবো আমরা হচ্ছে 1/√, আমরা কী লিখবো? হচ্ছে শুধু মিউ আর শুধু এপসাইলন, এমনও কিন্তু লেখা যাবে, ঠিক আছে। সো এটা আমাদের গেল, সূত্র গেল যে সি ইকুয়াল টু এত। সি এর মান আমরা জানি যে সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং এগুলোর আমরা একক মাত্রাও লিখে রাখতে পারি যে 1/, বা সি এর এককটা আমরা কি জানি। সো আমি এখানে পাশে পাশে লিখে দিচ্ছি। দেখো এখানে আমাদের একক কি? এটা কার একক? সি এর একক, তাই না? সি মানে কি? 1/√, মিউ নট ইন্টু এপসাইলন নট, এই পুরোটার একক কি? হ্যাঁ, এই পুরোটুকুর একক মানেই তো আসলে কি? সি এর একক। তো সি এর এককটা এখানে কি দাঁড়াবে? সি এর এককটা এখানে দাঁড়াচ্ছে আমরা জানি মিটার/সেকেন্ড, একক তো আমরা জানি। আর মাত্রা কি হবে? যে মাত্রা হবে হচ্ছে, দেখো যে হচ্ছে আমাদের LT−1 হবে আমাদের মাত্রা। সো একক এবং হচ্ছে মাত্রা, এগুলোটা কার? এটা হচ্ছে এই পুরোটুকুর সি এর, হ্যাঁ, সি এর একক। বা আমি বলতে পারি 1/√, মিউ নট ইন্টু এপসাইলন নটের একক। তোমার পরীক্ষায় এই প্রশ্নটা কীভাবে আসে জানো? এটা তোমাকে জিজ্ঞেস করে না, তোমাকে বলে, তোমাকে এখানে আমি একটা প্রশ্ন আকারে দেখাচ্ছি, তোমাকে এখন বলবে এতটুকুর একক কত, যে হচ্ছে √, মিউ নট এপসাইলন নটের একক কত। তোমাকে যদি বলে এটার একক কত, যে হচ্ছে √, মিউ নট ইন্টু এপসাইলন নটের একক কত। তুমি খেয়াল করো এইটুকু মানে কি? 1/c, তাহলে 1/c এর একক হবে, তার মানে 1/বেগ, বেগের একক কি? 1/মিটার/সেকেন্ড, তার মানে জাস্ট উল্টায় যাবে, শেষ, এরকম। বা তুমি এটা কি মনে রাখতে পারো কীভাবে? যে হচ্ছে তখন লিখবা হচ্ছে এভাবে, যেটা হচ্ছে এটার যে পার/মিটার/সেকেন্ড, এভাবে তুমি লিখতে পারো। বা মাঝে মাঝে তোমাকে বলবে যে না, এটার একক আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এটার একক মিউ নট ইন্টু এপসাইলন নটের একক চাচ্ছি, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে তো আসবে, তখন তুমি পাবো হচ্ছে এরকম যে পার/মিটার² আর হচ্ছে থাকবে কি সেকেন্ড², এরকম থাকবে, ঠিক আছে। সো এভাবে তুমি কিন্তু জিনিসগুলো বের করে নিতে পারো, তোমার কাজে লাগবে। সো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আর একইভাবে এটা আমাদের গেল এককগুলো। সো আমরা বিশেষ করে এই সূত্রটা একটু মনে রাখবো যে ই নট বাই বি নট সমান সমান সি। তোমার প্রশ্নে দেওয়া থাকবে ই নটের মানটা, বলবে বি নটের মানটা বের করো। সো সেরকম প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো। ডান, এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। আরেকটা জিনিস আমাদের এখান থেকে পড়তে হবে সামনে, সেটা বলবো আমি। তার আগে দেখো আমরা কিছু প্রশ্ন এখানে পেয়েছি। আলোক তীব্রতা নির্ভর করে। সো আলোক তীব্রতা সরাসরি মনে রাখবা যে আলোক তীব্রতা, এই আলোর এই তীব্রতাটা নির্ভর করে যে ওই যে তরঙ্গটা যাচ্ছে, আলোত তরঙ্গ, সেই তরঙ্গের বিস্তারের উপরে। I সমানুপাতিক A²। সরাসরি মনে রাখবা আলোর তীব্রতা নির্ভর করে বিস্তারের উপরে, মানে তরঙ্গের, আলো না, তরঙ্গের তীব্রতা। এই I মানে হচ্ছে কি? তরঙ্গের তীব্রতা, যেই তরঙ্গ তুমি নিচ্ছ, আলোক তরঙ্গ হলে আলোক তরঙ্গ। সো তরঙ্গের তীব্রতা, তরঙ্গের তীব্রতা I সমানুপাতিক কি A²। তার মানে হচ্ছে এই সম্পর্কটা কি হচ্ছে এখানে, যে স্কোয়ার, ঠিক আছে।
সম্পর্ক হচ্ছে কি আমাদের এখানে স্কোয়ারের সম্পর্ক, তাই সমানুপাতিক এই স্কোয়ার। তাহলে কি বলবো তুমি, আলোক তীব্রতা নির্ভর করে কার উপরে, তাহলে এই তীব্রতাটা নির্ভর করে এই আমাদের বিস্তারের উপরে। তাহলে আলোক তীব্রতাটা নির্ভর করে, দেখো কারো কি বলবো আমরা, দেখো বিস্তার, এবং বিস্তারের সাথে সম্পর্কটা কি, সম্পর্কটা আমাদের চাইতো, তাহলে আমরা বলে দিতাম কি যে বিস্তারের সাথে কি এরকম সম্পর্ক, আলোক তীব্রতা নির্ভর করে বিস্তারের উপরে। ঠিক আছে, সো বুঝতে পারলাম এখান থেকে মাধ্যমের পরিবর্তনের ফলে আলোর বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। কোন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে? মাধ্যমের পরিবর্তনের ফলে আমাদের দেখো কম্পাঙ্কর পরিবর্তন, না কম্পাঙ্ক নির্ভর করে উৎসের উপরে। উৎস চেঞ্জ হইলে কম্পাঙ্ক চেঞ্জ হয়। বর্ণ উৎসের উপর নির্ভর করে যে কোন উৎস থেকে তুমি মারছো, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। তাহলে মাধ্যম পরিবর্তন হলে আমাদের চেঞ্জ হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয় এবং বেগ চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয় এবং আরেকটা কি চেঞ্জ হয়, বেগ চেঞ্জ হয়। তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ এই দুটো জিনিস চেঞ্জ হয় মাধ্যম পরিবর্তন হলে। সো দুইটা কথা মনে রাখো তুমি। নিম্নের কোনটি হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? সো হাইগেনের তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যায় কোনটা কোনটা? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন। সমবর্তন ব্যাখ্যা করা যাইতো না। তো দেখি তো সমবর্তন আছে কিনা। হ্যাঁ, সমবর্তন আছে, বলেছিলাম না এই ধরনের প্রশ্ন তোমার আসবে, সো তোমাকে পারতে হবে। আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায় কার সাহায্যে? হাইগেনের নীতির সাহায্যে প্রমাণ করা যায়। হ্যাঁ, আমরা দেখেছি যে হাইগেনের নীতির সাহায্যে আমরা প্রতিফলন, প্রতিসরণ এগুলো ব্যাখ্যা করতে পারি এবং তার সাথে প্রমাণও করা যায়। সেই কথা একটু মনে রাখবো এখান থেকে আমরা। কোনো চিরের মধ্য দিয়ে আলোর বেঁকে যাওয়ার যে ঘটনা, সে কোনো চিরের মধ্য দিয়ে আলোর বেঁকে যে ঘটনাকে আমরা বলি অপবর্তন। এই অপবর্তন ব্যাখ্যা করা যায়, হ্যাঁ, ব্যাখ্যা করা যায় কোনটির সাহায্যে? অপবর্তন ব্যাখ্যা করা যায় তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তো তরঙ্গ তত্ত্ব কণা তত্ত্বের করা যায় না, কোয়ান্টাম তত্ত্ব করা যায় না, তরঙ্গ তত্ত্বের সাহায্যে একমাত্র করা যায়। সো আশা করি পারবো। পরীক্ষা আসলে আপতিত আলোকরশ্মির তরঙ্গমুখের সাথে উৎপন্ন কোণ হলো। সো আলোকরশ্মির সাথে তরঙ্গমুখ সমকোণে অগ্রসর হয়। আলোকরশ্মি এবং তরঙ্গমুখের সাথে সম্পর্ক কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। কোনটি তড়িৎচুম্বক তরঙ্গ নয়? তড়িৎচুম্বক তরঙ্গগুলোর নাম তোমাকে জানতে হবে। সামনে আমরা সেই তড়িৎচুম্বক তরঙ্গগুলো হচ্ছে নামটাও সবগুলো আমরা জানবো। সো আবার তুমি একটু নামগুলো আমি বলে দিচ্ছি, এখানেই লাগলে বলে দিচ্ছি। দেখি আমাদের পরবর্তী আলাদা লেখার কোনো আমরা এখানে স্পেস রেখেছি কিনা, না হচ্ছে আমরা এখানে স্পেস রাখিনি। আমরা এখানেই তাহলে বলে দিই আসলে, বা আমরা শুরুতে এখানে না বলে শুরুতে বলে রাখি, তাহলে আমাদের তোমার মনে করো খুঁজতে সুবিধা হবে। এই যে এখানে আমরা পড়েছি, এখানে আমরা হচ্ছে এই পেজটা একটু কপি করে নিই এবং আমরা এখানেই আসো আরও তত্ত্বগুলো এখানে অ্যাড করে দিই। হ্যাঁ, এই তড়িৎচুম্বক তরঙ্গের তত্ত্বের মধ্যে তোমার আরও যা যা লাগবে এই সব কিছু আমরা এই 2 পেজের মধ্যেই একসাথে থাকলো আমাদের। হ্যাঁ, সো এটা আমাদের একটা জিনিস এখান থেকে গেল, আমরা এখান থেকে তাহলে মনে রাখবো। এবার খেয়াল করো আর কি লাগবে আমাদের এখানে। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিভিন্ন যে আমাদের বর্ণালীগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো। যেমন কী কী আমাদের আছে? তা আমাদের আছে হচ্ছে গামা আছে। হ্যাঁ, সো গামা, তারপরে আমাদের কি আছে হচ্ছে এক্স রে, তাই না? গামা আছে, আমাদের এক্স রে আছে, তারপরে আমাদের কি আছে? অতি বেগুনি আছে, আমাদের আছে অতি বেগুনি আছে, অতি বেগুনি হচ্ছে আমরা বলি ইউভি, আলট্রাভায়োলেট আছে। তা অতি বেগুনির পর আমাদের কী আছে? ভিজিবল অঞ্চল আছে বা দৃশ্যমান আছে, তাই না? আমরা বলি হচ্ছে দৃশ্যমান অঞ্চল। সো দৃশ্যমান আমাদের আছে। সো আমাদের আরও কি আছে এখানে? আমাদের আছে হচ্ছে অবলোহিত আমাদের আছে। সো অবলোহিত আমাদের এখান থেকে আছে। অবলোহিতর পাশাপাশি আমাদের আর কি আছে এখানে? অবলোহিতর পরে আমাদের আছে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ। হ্যাঁ, মাইক্রোওয়েভ আমাদের আছে। হ্যাঁ, সো মাইক্রোওয়েভ আমাদের আছে, সো মাইক্রোওয়েভ আছে এবং হচ্ছে আমাদের কি বেতার তরঙ্গ আছে, মাইক্রোওয়েভ বা হচ্ছে রেডিও ওয়েভ বা আমরা বলি বেতার তরঙ্গ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিভিন্ন যে হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীগুলো, যে গামা, এক্স রে, অতিবেগুনি, ভিজিবল, অবলোহিত। এবং আমরা এখান থেকে যে ইনফরমেশন মনে রাখবো যে উপর থেকে নিচে কি হয়, আমাদের ল্যামডার মান বেশি হতে থাকে, ল্যামডা বেশি হয়। আর ল্যামডা যদি বেশি হতে থাকে কারো, তাহলে সেক্ষেত্রে কী হয়? কম্পাঙ্ক কম হয়, এফ কম হয়। সো ল্যামডা বেশি হওয়া মানে কি? কম্পাঙ্ক কম হওয়া। ল্যামডা বেশি হওয়া মানে কি? কম্পাঙ্ক কম হওয়া। আর কম্পাঙ্ক কম হওয়া মানে কি? শক্তিও কম হওয়া। ঠিক আছে, শক্তিও কম হওয়া। তাহলে উপর থেকে নিচে শক্তি কমে, কম্পাঙ্ক কমে, আর ল্যামডা বেশি হয়। ঠিক আছে, মনে থাকবে? ওকে, ফাইন। আমাদের যে কাজটা করতে হবে, এগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ব্যবহারটা পড়ে ফেলতে হবে। সো এটা তুমি একটু নিজ দায়িত্বে পড়ে ফেলবা। আমি যখন প্রশ্নগুলো আসবে দু একটা বলবো, কিন্তু তুমি একটু নিজ দায়িত্বে পড়ে ফেলবা। যেমন আমরা এই যে এক্স রে কোথায় ব্যবহার করি, গামা কোথায় ব্যবহার করি, অবলোহিত কোথায় ব্যবহার করি, অন্ধকারে ছবি তোলার জন্য অবলোহিত ব্যবহার করা হয়। তো এই ব্যবহারগুলো তোমার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। এগুলোই কিন্তু আমাদের মিস হয়। আমরা কিন্তু সূত্র দিয়ে অঙ্ক পারি, সূত্র দিয়ে অঙ্কগুলো পারা যায়, যেগুলো এখান থেকে আসে, কিন্তু এই থিওরিগুলো আমরা মিস করে ফেলি। সো ফাইন, এটা আমরা পড়বো, এখান থেকে ব্যবহারটা পড়ে ফেলবো। তারপরে তুমি খেয়াল করো ব্যবহারের পরে পাশাপাশি তোমার আর কি লাগবে। এখানে আমাদের আরও জিনিস ছিল হচ্ছে পয়েন্টিং ভেক্টর ছিল, সেটা আমরা এখান থেকে ছোটো করে একটু পড়ে যাই। পয়েন্টিং ভেক্টরটা কী ছিল? যে হচ্ছে এই যে আমাদের পয়েন্টিং, সো আমাদের এই পয়েন্টিং ভেক্টর দিয়ে আমরা কী করতাম? যে কোনো তরঙ্গ যখন যাচ্ছে তার সাথে
হ্যাঁ, তার সাথে হচ্ছে তার মধ্য দিয়ে লম্বভাবে, হ্যাঁ, কোনো একটা তল আছে যে তার লম্বভাবে কি পরিমাণে শক্তি এর মধ্য দিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে, তার মানে লম্বভাবে প্রতি সেকেন্ডে শক্তি কি পরিমাণে পাস হচ্ছে সেটা কি বলি আমরা পয়েন্টিং ভেক্টর, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে ভেক্টর রাশি মনে রাখতে হবে, এবং পয়েন্টিং ভেক্টর সমান আমরা লিখতে পারি হচ্ছে এস সমান সমান হচ্ছে যে ই ক্রস এইচ, হ্যাঁ, ই ক্রস এইচ। সো আমরা এভাবে কিন্তু লিখতে পারি, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে আরোভাবে লিখতে পারি, আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি এস ইকুয়াল টু হচ্ছে 1/μ0, 1/μ0, হ্যাঁ, আমরা কিন্তু এটাকে লিখতে পারি হচ্ছে 1/μ0, এটা লিখতে পারি হচ্ছে আমরা দেখো যে হচ্ছে ই ক্রস ইন্টু হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে কি দেখো বি ক্রস, আমরা লিখতে পারি 1/μ0 ই ক্রস ইন্টু হচ্ছে বি ক্রস, এরকম ক্রস দিয়েও লিখতে পারি। ফাইন। সো আমরা এখানে পয়েন্টিং ভেক্টরগুলো জানলাম। এরপরে আমরা এখান থেকে হচ্ছে এককগুলো জেনে রাখি। এই পয়েন্টিং ভেক্টর একক তোমার লাগবে হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, বা আমরা এটাকে বলতে পারি একেবারে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু মনে রাখবো। সো আমরা এরপর চলো আমরা যেখানে পড়ছিলাম সেখানে ফেরত যাই। আমাদের এখানে যেটা বলছিল সেটা দেখি, বলছে কোনটি তড়িৎ চুম্বক তরঙ্গ নয়। সো দৃশ্যমান, এক্স রে সবই তরঙ্গ, গামা, কিন্তু আলফা কোনো হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ নয়। এবার দেখো নিচ্ছে কোনটি তড়িৎ চুম্বক তরঙ্গ, আলফা, বিটা, গামা, ফটো ইলেকট্রন। দেখো গামাটা আমাদের কি ছিল, যে তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে ছিল, এক্স রে গামারে ছিল আমাদের এখানে। দেখো এত এর একক কোনটি জিজ্ঞেস করা হয়েছে, এত, এর মানে কি, এর মান কত জিজ্ঞেস করা হয়েছে, ইনভার্স বলা আছে, কিন্তু ইনভার্স মানে কি জিনিসটা এরকম 1/μ0 ইন্টু এপসাইলন নট, এটা মানেই তো হচ্ছে সি, আর সি এর মান তো আমরা জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা আমরা সকলেই জানি, এভাবে এসেছিল। বলছে সি ইকুয়াল টু এত প্রতিপাদিত হয়েছে যে তত্ত্বের সাহায্যে, এটা হচ্ছে কি, যে হচ্ছে আমরা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের, হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব হতে আমরা কিন্তু না, এটা হচ্ছে আমাদের কি ম্যাক্স প্ল্যাঙ্ক না, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব হতে পাই, লিখছিলাম আমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব হতে পাই, ম্যাক্সওয়েলের থিওরি থেকে এসেছে, ঠিক আছে, সেটা ম্যাক্সওয়েল হবে। তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। সো আমরা বলেছিলাম বি ইকুয়াল টু B0 sin 2π/λ CT - x, বি ইকুয়াল টু B0 sin 2π/λ CT - x বা প্লাস এক্স, ঠিক আছে। সো এটা আমাদের কারেক্ট এখানে পাচ্ছি আমরা। তারপরে আমরা পয়েন্টিং ভেক্টর এককটাকে বললাম যে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, আমরা কিন্তু বলতে পারি। সো দেখো এখানে আমাদের সেটা আছে, ওয়াট পার মিটার স্কোয়ার কিন্তু আমাদের এখান থেকে আছে। আর বলছে একটি তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ মান 54 হলে চুম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান কত। সো তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান 54 হলে চুম্বক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান, তার মানে E0। সো E0 এর মানটা আমাদের দেওয়া আছে 54। এখন আমাদের জিজ্ঞেস করেছে তাহলে B0 এর মানটা কত, তাহলে তুমি লিখবা কি, তুমি লিখবা আমরা জানি হচ্ছে E0/B0 সমান সমান হচ্ছে কত, সি। তাহলে আমাদের দরকার হচ্ছে B0 এর মানটা, তাহলে আমরা কি করব, আমাদের E0 এর মানটা হচ্ছে 54, সেটা লিখবো, আর সি এর মানটা হচ্ছে 3 × 10⁸, সেটাও লিখবো আমরা। সো আমাদের ভাগ করলে কত আসে দেখো, 3 18 54। সো 18 থাকে ইন্টু 10⁻⁸ থাকে। সো 18 দিয়ে দেখুন অপশন আছে মাইনাস হবে, মাইনাসের একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। সো 1.8 10⁻7 ওয়েবার পার মিটার স্কোয়ার, হ্যাঁ, এটা আমরা আরেকভাবে এককটা লিখতে পারি, এই চুম্বক ক্ষেত্রের এককটাকে লিখতে পারি আমরা এখানে, টেসলা লিখতে পারি, আমরা বলতে পারি এত টেসলা, এই টেসলা হচ্ছে আমাদের একক, অথবা বলতে পারি আমরা কি, যে ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার বলে WB, ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে, মনে রাখো একটু এখান থেকে। সো আমরা এখান থেকে দেখছিলাম 1/μ0 E ক্রস ইন্টু হচ্ছে B ক্রস, আমাদের ছিল কিন্তু এই সূত্র কিন্তু ছিল পয়েন্টিং ভেক্টর একক কি, 1/μ0 সমান E ক্রস ইন্টু হচ্ছে B ক্রস, ঠিক আছে। সো এটা আমাদের এখান থেকে গেল। ওকে ফাইন, 1/μ0 E ক্রস ইন্টু B ক্রস আমরা পেলাম এখান থেকে। তড়িৎচুম্বক তরঙ্গের সৃষ্টির উৎস বলছিলাম, তড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি হয় কীভাবে, একটা চার্জ যখন কি ত্বরণে থাকে। তো দেখো তড়িৎ চার্জ থেকে আমাদের এই তরঙ্গের সৃষ্টি হয়। পরিবর্তিত তড়িৎ চুম্বক ক্ষেত্রের অনুপাত, সো তড়িৎ চুম্বক ক্ষেত্রের অনুপাত কি দেখো, যে হচ্ছে E/B। সো পরিবর্তিত তড়িৎ চুম্বক ক্ষেত্রের অনুপাত, তো E/B সমান কি, সি আলোর বেগ, সো মাধ্যমে আলোর বেগ হবে আমাদের কি এখানকার উত্তর। নিচের কোনটি দ্বারা আলোর প্রতিফলন প্রতিসরণ প্রমাণ করা যায় না, প্রতিফলন প্রমাণ করা যায় না, হাইগেনের নীতির সাহায্যে, নিউটনের সাহায্যে, হ্যাঁ দেখো হাইগেনের নীতির সাহায্যে প্রমাণ করা যায়। তারপরে বলছে আমাদের কি কোনটির সাহায্যে আলোর প্রতিফলন ও প্রতিসরণ সূত্র প্রমাণ করা যায় না, হাইগেনের সাহায্যে যায়, নিউটনের কণাতত্ত্বের সাহায্যে যায়, ফরম্যান নীতির সাহায্যে যায়, তাহলে বোরের এইটা থেকে যায় না, তাহলে কারণ এই সবগুলো বাকিগুলো থেকে যায়, এখান থেকে এসেছে। তরঙ্গ দৈর্ঘ্য এত হলে এর কম্পাঙ্ক কত, আমরা জানি C = F⁴, V = F⁴ মতো, C = F⁴, আমাকে বলছে কম্পাঙ্ক কত, তো কম্পাঙ্ক F সমান হবে C/λ,
মানটা বসাই দাও 3 × 10⁸, আর ল্যামডাটা আমাদের কত আছে এখানে 3500 অ্যাংস্ট্রম। সো এখানে 3500 আর গুণ হচ্ছে 10⁻−10, এখানে হিসাব করলে আমাদের কি আসবে, হিসাব তুমি একটা মান পেয়ে যাবে, সামথিং কিছু একটা মান তুমি পেয়ে গেলে। এখানে এককটা হবে কি এত হার্স, ঠিক আছে। সো অবশ্যই এটা পারবা, সেটা নিয়ে কোনো প্যারা নেই, ভাগটা করে দিলে তোমার উত্তরটা চলে আসছে কিন্তু, তাই না? ওকে, এবার তড়িৎচুম্বক বর্ণালীর যে কথাগুলো বলছিলাম, এই যে আমাদের বিভিন্ন রকম বর্ণালীগুলো, সেই বর্ণগুলো ব্যবহার তোমাকে একটু পড়তে হবে। সো আমি এখানে থেকে এই ব্যবহারটাকে আমি তোমাকে আমি দিয়ে দিলাম, যে ব্যবহারটা তুমি কিন্তু একটু পড়ে নিবা। সো আমি তোমাকে এখানে জাস্ট একটু নিজের একটু কাজ দিলাম যে ব্যবহারটা মাস্ট পড়বা, কারণ দেখো ভাই পরীক্ষা হলে যদি কোনো একটা প্রশ্ন আটকায় থাকো, এনে আটকায় থাকবা তুমি, অঙ্ক তুমি চিন্তা ভাবনা করে সূত্র চিন্তা করে তুমি মিলাই ফেলতে পারবা, কিন্তু এই ব্যবহারটা কিন্তু তুমি আটকায় থাকবা। সো এটা একটু অবশ্যই আমরা সবাই পড়বো, যেমন দেখো কোন প্রশ্নগুলো এসেছে। তার আগে আমরা এখানে আরও বেশ কিছু প্রশ্ন ব্যবহারের পাশাপাশি ওইটাও আছে, যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওই পাশে লিখে দিয়েছিলাম সেটা এখানে দেখো, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে কি আছে আমাদের গামা আছে, গামা এক্স রে, তারপরে তো বাকিগুলো হয়। সবচেয়ে হচ্ছে গামা। যে অন্ধকারে ছবি তুলতে ব্যবহার করা হচ্ছে কি অবলোহিত রশ্মি, যে বলছিলাম না যে এই অবলোহিত রশ্মির ব্যবহার, এটার ব্যবহার, ওটার ব্যবহার, ব্যবহারগুলো তোমাকে একটু পড়তেই হবে। সেরকম আরও ব্যবহার হয়তো বা আছে, তুমি সামনে পাবা। এবং শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের দৈর্ঘ্য এত হলে তরঙ্গটি কম্পাঙ্ক। সো তরঙ্গ দৈর্ঘ্য জানি, কম্পাঙ্ক বের করে ফেলতে পারি। একটু আগে আমরা অঙ্কটা করেছি সেম। দৃশ্যমান এর পাল্লা কত, রেঞ্জ কত, 400 থেকে 780 বা 400 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে। নিজের কোনটির কম্পাঙ্ক সবচেয়ে বেশি আমরা জানি, উপর থেকে নিচে হচ্ছে কি কম্পাঙ্ক কমে, আর উপরের দিকে যারা আছে তারা হচ্ছে কি কম্পাঙ্ক বেশি হয়। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি। বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, অতিবেগুনি ল্যামডা সবচেয়ে কম এখানে যে গ্লাসে, আর ল্যামডা কম তার মানে কি এফ বেশি, তার ল্যামডা কম মানে হচ্ছে কি এফ বেশি। তুমি ল্যামডাটা মনে রাখবা, সিরিয়াল যেটা বলেছিলাম সেটা মনে রাখবা। নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সো যারা আছে দেখো, দৃশ্যমান, অবলোহিত, আমি সিরিয়াল করে সাজাই দিই, অতিবেগুনি, তারপরে দৃশ্যমান, অবলোহিত, তারপরে বেতার তরঙ্গ সবচেয়ে বেশি এখানে যারা অবস্থিত আছে তাদের মধ্যে। কোনটির কম্পাঙ্ক সর্বেক্ষম? এই একই রকম প্রশ্ন বারবার তোমার কিন্তু দেখো বিভিন্ন বোর্ডে এসেছে, মানে এই টাইপটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো ভালো মতো সিরিয়ালটা মনে রেখো। কম্পাঙ্ক সর্বাপেক্ষা কম, সবচেয়ে নিচে কে আছে? অতিবেগুনি, অবলোহিত, এক্সরে, গামা। অবলোহিতর কি গামা বেশি, সরি ল্যামডা বেশি। আর ল্যামডা বেশি মানে কি আমাদের কম্পাঙ্ক কি হবে, কম হবে। ল্যামডা বেশি মানে কি কম্পাঙ্ক কম, ঠিক আছে, এফ কম হবে। তাহলে আমাদের এফ কম এটা জিজ্ঞেস করেছে। ওকে, বলছে যে শল্য চিকিৎসা দেখো ব্যবহার, এই যে আবারও ব্যবহার, যে আমরা এখানে কি করতে পারি, যে এই অতিবেগুনি রশ্মি বা এগুলো আমরা ব্যবহার করি জীবাণুমুক্ত করতে, সেই ব্যবহারগুলো কিন্তু এসেছে, আরও ব্যবহার পেতে পারো। তো নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তরঙ্গ দৈর্ঘ্য দেখো আমরা বেনিয়া সহকলা আমরা জানি হচ্ছে কি বেগুনি, তারপর হচ্ছে নীল, তারপরে আসমানি, তারপরে হলুদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সিরিয়ালটা তোমরা জানো তাই না, যে আমাদের সিরিয়ালটা হচ্ছে কি নি আ স হ ক লা। এগুলো ছিল আমাদের কি, যে উপর থেকে নিচে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, উপর থেকে আমাদের নিচে তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি ল্যামডা আমাদের বেশি, ল্যামডা আমাদের এখানে বেশি, ঠিক আছে, ল্যামডা আমাদের বেশি। এবার দেখো একটা প্রশ্ন এসেছে এখান থেকে, যে লাল, নীল, সবুজ, কমলা বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, কোন প্রতিসরণ যথাক্রমে এত হলে নিজের কোন সম্পর্কটা সঠিক? তাহলে এবার তোমাকে খেয়াল করতে হবে যে প্রতিসরণাঙ্ক দিয়েছে। সো প্রতিসরণাঙ্কর ক্ষেত্রে সো কোনটার প্রতিসরণাঙ্ক বেশি হবে? সো কী আমাদের আছে দেখো এখানে সিরিয়ালটা হচ্ছে এটা, যে হচ্ছে লাল, তারপর আমাদের কী আছে, লাল আছে, ভায়োলেট আছে, গ্রিন আছে, অরেঞ্জ আছে। তাহলে আমরা সিরিয়ালটা কি জানি, যে ইংরেজিতে বেনিয়া সহকলা, VIBGYOR, এই হচ্ছে আমাদের সিরিয়ালটা। সো সবচেয়ে বেশি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের আরের। এখন এখানে জিজ্ঞেস করেছে প্রতিসরণাঙ্ক কোনটা হচ্ছে, কোন সম্পর্কটা সঠিক। এবার প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে যে প্রতিসরণাঙ্কের সাথে এটার সম্পর্ক কি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য তোমার বেশি তার প্রতিসরণাঙ্ক হচ্ছে কম। তাহলে এখানে তুমি দেখো কোন সিরিয়ালটা পাচ্ছ তুমি, এখানে তোমার কি আছে, এখানে দেখো OR, আবার হচ্ছে আর কি আছে আমাদের, আছে কোনটা আমি মার্ক করে নিচ্ছি আমরা, এটা এবং আমাদের আছে হচ্ছে V আছে, এবং আছে আমাদের হচ্ছে আর হচ্ছে জি আছে, জি কোথায়, জি তো হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে দেখি কোথায় সিরিয়ালটা আমাদের আছে, এখানে কোথায় মিলছে। তো ভি আছে, তারপর হচ্ছে জি আছে, যে ভি এর প্রতিসরণাঙ্ক বেশি, তারপরে জি, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে আর। সো এভাবে তুমি তাকাই দিতে পারবা। একইভাবে তোমাকে বলেছে যে কম্পাঙ্কর ক্ষেত্রে কোনটা সঠিক। আবারও তুমি দেখবা যে এফ এর সাথে আমরা জানি কম্পাঙ্ক এফ আর ল্যামডা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। সো কার ল্যামডাটা এখানে হচ্ছে বেশি? সো বেনিয়া সহকলা, সো আমরা জানি বেনিয়া সহকলা। সো এখানে আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে কি হবে, আমাদের এফ এর মানটা কমবে, তার মানে যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম তাদের এফ এর মানটা বেশি। তাহলে এটা সবচেয়ে বেশি। সো এটা সবচেয়ে বেশি আছে ভি ভায়োলেট,
তারপর হচ্ছে নীল এবং হচ্ছে ইয়েলো। সো এখানে সিরিয়াল করে আসে, সো দাগে দিবা যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম কম্পাঙ্ক বেশি। এখানে কম্পাঙ্ককে নিউ দ্বারা লেখা হয়েছে, কম্পাঙ্ক এরকম নিউ দিয়ে লিখছে, হ্যাঁ ঠিক আছে, একই জিনিস। সো একইভাবে তুমি দেখো এখানেও কি প্রশ্নটা সেমই আমাদের এখানে যে কম্পাঙ্ক সেম একইভাবে পারবা তুমি, তাহলে কমেন্টে লিখে বোর্ডে এসেছে। 3টি বর্ণের জন্য কোনটা সঠিক আমরা জানি, কোন তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়, বেনিয়া সহকলা লাল, তাহলে হচ্ছে VIBGYOR, তাহলে আমাদের আর সবচেয়ে বেশি, এটার মধ্যে দেখতে পাচ্ছি একমাত্র আর সবচেয়ে বেশি, আর কোথাও পাচ্ছি না, দেখো এটাই হবে উত্তর। দেখো বেগুনি, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে লাল, লাল এটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য। কোনটি মধ্যরশ্মি, মধ্যরশ্মি হচ্ছে কি হলুদকে মধ্যরশ্মি বলা হয় আর কি। যাই হোক, সো আলোর ব্যতিচার, এই যে আমরা পড়ছিলাম যে আলোর তত্ত্বগুলো পড়ছিলাম, তার মধ্যে আলোর ব্যতিচার এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আলোর তরঙ্গ তত্ত্ব ব্যবহার করা হয়। এই আলোক তরঙ্গগুলো যখন একটা আরেকটার উপরে উপরিপাতিত হয় তখন কি হয়, ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। ব্যতিচার মানে কি, পর্দার মধ্যে পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম প্যাটার্ন দেখা যায়, সেটা হচ্ছে আমাদের ব্যতিচার। সো ব্যতিচারের ক্ষেত্রে কী কী জানতে হবে, ব্যতিচারের ক্ষেত্রে আমাদের প্রথমত জানতে হবে শর্তগুলো। ব্যতিচারের শর্তগুলো কী কী, যে আলোক উৎস দুটি সুসঙ্গত হতে হবে, মানে দুইটা উৎস আমরা নিব ব্যতিচারটা সৃষ্টি করার জন্য, উৎস দুটি সুসঙ্গত হতে হবে, উৎস দুটি খুবই ক্ষুদ্র সূক্ষ্ম হতে হবে, উৎস দুটি পরস্পরের খুবই নিকটে থাকতে হবে, এদের বিস্তার এবং হচ্ছে কম্পাঙ্ক, বিস্তার সমান বা প্রায় সমান হবে, বিস্তার না, এদের কম্পাঙ্কগুলোও প্রায় সমান বা সমান হতে হবে আর কি, প্রায় সমান হতে হবে বা সমান হলে হবে। আলোক ব্যতিচারের বৈশিষ্ট্যগুলো পড়ে নিব, যে এখানে কী কী ঘটনা ঘটে যখন ব্যতিচার সৃষ্টি হচ্ছে। এই পার্টিকুলার বেদ আমাদের সমান হয়, উজ্জ্বলতা সমান থাকে, হ্যাঁ ওই অন্ধকারের মধ্যে কোনো আলো থাকে না, আর সবগুলো উজ্জ্বল সমান সমান প্রাবল্য থাকে, সমান সমান উজ্জ্বল হয় সবগুলো। তো একটু পড়ে ফেলবো আমরা এগুলো। এবার আমরা শর্তে চলে আসি, গঠনমূলক আর ধ্বংসত ব্যতিচারের শর্ত। তো সেগুলো আমরা একটু এখানে আসলে নোট করে ফেলি। তো আমরা দুই রকম এখানে একটু লিখবো, দুই রকম কাহিনী লিখবো। এক পাশে হচ্ছে আমরা লিখবো গঠনমূলক ব্যতিচার, ব্যতিচার দুই প্রকার, একটা হচ্ছে আমাদের কি গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে আমাদের কি ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে আমাদের কি ধ্বংসাত্মক ব্যতিচার। সো গঠনমূলক ব্যতিচার এবং হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো দেখো গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, যে পথ পার্থক্য কী হতে হবে, সো লিখে দিচ্ছি আমি বাংলাতে লিখে দিচ্ছি যে পথ পার্থক্য অবশ্যই কী হতে হবে, যে আমাদের এরকম হতে হবে, যে পথ পার্থক্য আমাদের কী হবে, সে পথ পার্থক্য আমাদের হবে হচ্ছে যে 2n λ/2, λ/2 এর জোড় গুণিতক হবে, এরকম হয় পথ পার্থক্য 2n λ/2। তারপর হচ্ছে দশা পার্থক্য কী হবে, দশা পার্থক্য আমাদের কী হবে, দশা পার্থক্য কার জোড় গুণিতক হবে, হচ্ছে পায়ের জোড় গুণিতক হবে, পাই। সো পায়ের জোড় গুণিতক হবে, সো 2n পাই, এরকম 2 পাই 4 পাই 6 পাই এরকম। অবশ্যই যে সবগুলো ক্ষেত্রেই n এর মান কই থেকে স্টার্ট হবে, 0 1 2 3 ডট, মানে 0 থেকেই স্টার্ট হবে আমরা বলতে পারবো। সো পথ পার্থক্যের শর্তগুলো আমাদের চলে গেল, সেটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। এবার ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের শর্তগুলো কী কী হবে। সো আমাদের এখানে সেম একইভাবে যে দুটো জিনিস ছিল আমাদের, একটা এই একটা এবং এই হচ্ছে আরেকটা, এখানে সেম আমরা দুটো জিনিস লিখে ফেলবো। যে পথ পার্থক্যটা কী হবে, যে পথ পার্থক্য, এই পথ পার্থক্য কী হবে, যে আমাদের λ/2 এর বিজোড় গুণিতক হবে, এই যে λ/2 তার বিজোড় গুণিতক হবে। সো বিজোড়টাকে আমরা লিখতে পারি এভাবে, মাইনাস দিয়েও লিখতে পারি, আবার প্লাস দিয়েও লিখতে পারি, ঠিক আছে। একইভাবে যদি আমরা এখান থেকে লিখি হচ্ছে 2 নম্বরটা, যে পথ পার্থক্য দশা পার্থক্য, দশা পার্থক্য কী হবে, যে পায়ের বিজোড় গুণিতক হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে পাই আর বিজোড় গুণিতক, বিজোড়টাকে আমি প্লাস দিয়েও লিখতে পারি, মাইনাস দিয়েও লিখতে পারি। আমরা প্লাস দিয়ে লিখলাম, যেহেতু প্লাস দিয়ে লিখলাম সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এনের মান 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 ডট ডট ডট, হ্যাঁ এরকম। আর যদি আমরা এটাকে মাইনাস দিয়ে লিখতে চাইতাম, হ্যাঁ পথ পার্থক্য দশা পার্থক্য, আমি একটা লিখে দেখাই, যে পথ পার্থক্য আমি যদি মাইনাস দিয়েও লিখতে চাইতাম সেটা কী হইতো, যে 2n - 1, তো 2n - 1 λ/2 যদি এইভাবে লিখতে চাইতাম তাহলে অবশ্যই n এর মানটা স্টার্ট হইতো 0 থেকে না, 1 থেকে, 1 2 3, হ্যাঁ। সো আমি লিখতে পারতাম, যদি আমি এখানেও লিখতে চাইতাম মাইনাস দিয়ে লিখতে পারতাম, তবে n এর মান স্টার্ট হইতো কী হইতে 1 হতে স্টার্ট হইতো। সো এতটুকু কথা তুমি এখান থেকে মনে রাখো, λ/2 এর জোড় পায়ের জোড়, λ/2 এর বিজোড় এবং পায়ের জোড় গুণিতক হলে আমরা সেক্ষেত্রে বলবো কি, বিজোড় হলে বলবো কি ধ্বংসাত্মক ব্যতিচার, বিজোড় হলে ধ্বংসাত্মক। তো আমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখি, বলছি গঠনমূলক ব্যতিচারের শর্ত λ/2 এর জোড় গুণিতক হবে। সো λ/2 এর জোড় তো দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি কিভাবে, এই দেখো 2n আর সাথে λ/2, 2 কাটা, সো 2 কাটা দিয়ে তুমি সরাসরি n λ আকারেও মনে রাখতে পারবা। সো তুমি এখানে লিখে রাখতে পারো, যে সরাসরি লিখতে পারো কি এখানে কি, যে এটার মিনিং কি, এটার মিনিংই হচ্ছে আসলে কি, এটার মিনিং আমরা কি লিখতে পারি, এটার মিনিং আমরা লিখতে পারি হচ্ছে n λ, এটার মিনিং লিখতে পারি হচ্ছে আমরা n λ, ঠিক আছে, এটাই আমরা সরাসরি বলতে পারি।
ওকে, গেল আমাদের। এবার কি হচ্ছে, গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো, তোমরা পারলামই গঠনমূলক ব্যতিচারের শর্ত। এরপরে দেখো ব্যতিচার এক ধরনের কি, মনে রাখবা ব্যতিচার এক ধরনের হচ্ছে অপবর্তন, বা ব্যতিচার এক ধরনের কি আমরা বলি অপবর্তন বলি। ব্যতিচার কিন্তু এক ধরনের অপবর্তন, ব্যতিচারের মধ্যে অপবর্তন হয়, উপরিপাতনের ফলে এটা হয় অপবর্তন, এগুলো হয় কিন্তু এক ধরনের অপবর্তন বলতে পারি। দুটি আলোক রশ্মির উপরিপাতনের ফলে উজ্জ্বল ও অন্ধকার অবস্থা সৃষ্টি হওয়ার ঘটনাকে আমরা বলি ব্যতিচার। উজ্জ্বল অন্ধকার সৃষ্টি হয়, আমি ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কী হবে, গঠনমূলক তোমাকে বলেছে গঠন λ/2 এর জোড় হবে। দেখো লেখা আছে λ/2 এর জোড় কথা আছে, λ/2 এর জোড় লেখা আছে। λ/2 এর জোড় মানে কি, যে হচ্ছে λ/2 এর জোড় মানে হচ্ছে 2n λ/2, এটা যে কথা, বা এটাকে আমরা এভাবে বলতে পারি n λ, হ্যাঁ এভাবে বলতে পারি। দুইটাই পথ পার্থক্য মানে কি del x, শর্ত মানে কি del x সমান এই হচ্ছে শর্ত আমাদের। ওকে, এবার তোমাকে বলেছে যে এত দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, এত দশা পার্থক্যে ধাবিত হচ্ছে, তরঙ্গ দুটির উভয়ের বিস্তার 1 মিটার হলে উপরিপতনের ফলে লব্ধি বিস্তার কত হবে। সো লব্ধি বিস্তার আমরা লব্ধি বের করবো, আমরা লব্ধির সূত্র দিয়ে আমরা এটা লব্ধি বের করতে পারবো, যে হচ্ছে যেমন আমরা ধরলাম একটা বিস্তার হচ্ছে 1 এবং আরেকটা বিস্তার হচ্ছে কত আমাদের 1, সো দুইটা বিস্তার হচ্ছে আমাদের 1, তো দুইটা বিস্তারের মধ্যে হচ্ছে 1। সো লব্ধির সূত্র ইউজ করবা তুমি, যে লব্ধি বিস্তারটা হবে a সমান হচ্ছে √, তুমি লিখবো হচ্ছে a1 স্কোয়ার যোগ হচ্ছে কি লিখবা a2 স্কোয়ার যোগ কি লিখবো আমরা 2a1 a2 সাথে হচ্ছে cos আলফা, cos কত এখানে 90 ডিগ্রি, 90 cos π/2, তাহলে কত শূন্য আসবে, এইটুকু শূন্য আসবে, খালি এইটুকু থাকবে। আর দুইটার মানই হচ্ছে সেম, কত 1 মিটার 1 মিটার, তাহলে মানটা কত আসবে হচ্ছে √2 আসবে, √2 আসবে, তুমি বলবা কি √2। ওকে, বলছে একই কম্পাঙ্কে দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত, দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত এত হলে সর্বোচ্চ ও এটা বিস্তারের অনুপাত মানে কি, যে a1 এবং a2, হ্যাঁ a1 এবং a2 বলছে তোমাকে কত a1:3 এরকম। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত, তাহলে সর্বোচ্চ মানে কি I max আর সর্বনিম্ন মানে কি I minimum, হ্যাঁ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত আমরা জানি যে কি করতে হয়, দেখো যে হচ্ছে যে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত আমরা জানি যে I ম্যাক্সিমাম যখন বের করতে যাবো, আমি সাইডে তোমাকে এই জিনিসটা করে দেখাই, তাহলে কি আসবে দেখো, তুমি লিখবে এভাবে যে I max ডিভাইড বাই হচ্ছে I minimum, আমি লিখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি জানি I max এর বেলায় কি হয়, বিস্তারগুলো যোগ করতে হয়, তাহলে কি হবে a1 যোগ হচ্ছে a2, আর বিস্তারগুলো কি করতে হবে বিয়োগ করতে হবে, মানে a1 ডিফারেন্স a2। তবে আমরা জানি I সমানের সূত্র আমরা জানি, যে সূত্র কি I সমানুপাতিক হচ্ছে a স্কোয়ার, এতটুকু তো মনে আছে তাই না। সো তোমাকে বলেছে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত, তাহলে সেক্ষেত্রে তুমি কী করবা, যে সর্বোচ্চ বেলায় কি যোগ হবে এবং এটা বিয়োগ হবে, উপরে তো হোল স্কোয়ার আসেই তোমার। তুমি এখানে কি করবা খেয়াল করো, যে তোমাকে বলা আছে দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত, বিস্তার হলো 1:3, সো 1:3, মানে কী হবে 1 যোগ 3, 1 যোগ 3 করলে কত হবে 4, এখানে আসবে 4, আর এখানে কি আসবে 3 - 1 করলে আসবে কত 2, তাহলে আসবে হচ্ছে 2, স্কোয়ার করো এখানে কত আসবে 4/2 করলে কত আসবে 4/2 করলে আসবে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, আর শুধু 4 মানে কি কিছু নাই, মানে কি মনে 1 আছে, নিচে 1 আছে, সো 4/1, তার মানে কত আসবে 4:1, উত্তর কত হবে 4:1, এটা কিন্তু আমাদের এখান থেকে উত্তর হবে, ঠিক আছে 4:1। আমরা কি বলবো এখানে 4:1, হ্যাঁ সো আমাদের উত্তর কী হবে 1:3 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কী হবে 4:1, ঠিক আছে, সো 4:1। সো আশা করি বুঝতে পেরেছ এই প্রশ্নটা কী হবে, এটি এসেছিল পরীক্ষায়। পানিতে তৈল ফোটাকে রঙিন দেখা যায়, আলোকে ঘটনা হচ্ছে কি আমাদের ব্যতিচার। সো ব্যতিচারের কারণে আমরা এই ব্যতিচারের কারণে কিন্তু আমাদের এই ঘটনাগুলো দেখা যায়। ইয়ংয়ের ডিচির পরীক্ষা থেকে আমরা বেশ কিছু জিনিস পাবো। ইয়ংয়ের ডিচির পরীক্ষাতে আমরা একটু সূত্রগুলো আমরা এখান থেকে লিখে নিই, সূত্রগুলো আমাদের কী কী হয়, সূত্রগুলো আমাদের কী কী হয় দেখো। ইয়ংয়ের ডিচির পরীক্ষায় আমাদের কী ছিল, এটা ছিল হচ্ছে আমাদের কি চিরের প্রস্থ, আর এখান থেকে এটা ছিল আমাদের কি যে পর্দার দূরত্ব, এটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল n=0। আমাদের কয়েকটা সূত্র জিজ্ঞেস করতো, n তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, তাহলে n তম উজ্জ্বল দূরত্ব কী হবে, দূরত্ব হবে হচ্ছে 2n λ/2 d/a, আর অন্ধকার ডোরার দূরত্ব সূত্র কী ছিল, 2n - 1 λ/2 d/a, -1 বললে আমরা কী করবো, যে -1 সূত্র লিখলে কী করবো, n এর মান 2 বললে 2 বসাবো, 2তম অন্ধকার বলে n এর মান 2 বসাবো। আর হচ্ছে উজ্জ্বলের জন্য, এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে উজ্জ্বলের জন্য, উজ্জ্বলের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে অন্ধকারের ক্ষেত্রে দূরত্ব, কেন্দ্র হতে দূরত্ব। যেমন তোমাকে বললাম 1 নং অন্ধকারের দূরত্ব কত, এই যে উজ্জ্বল আর এই যে 1 নং অন্ধকার, সো এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এই যেটা xn মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই xn, উজ্জ্বলের xn, উজ্জ্বল মানে কেন্দ্র থেকে কত দূরত্বে আছে। সো গেল আমাদের এটা অন্ধকারের জন্য গেল। তারপর আমাদের আসে ডোরা ব্যবধান, সো ডোরা ব্যবধানগুলো লিখে আমরা বিটা দিয়ে, সূত্র আশা করি মনে আছে λd/a, ডোরা প্রস্থ আমাদের ছিল এখানে del x সমান কী ছিল λd/2a, কৌণিক আমাদের দূরত্ব ছিল, কৌণিক ব্যবধান ছিল
ট্যান ইনভার্স xn/d আমাদের এখান থেকে সূত্র ছিল। সেখানে বেশ কিছু সূত্র আমাদের কিন্তু এরকম ছিল, সেই সূত্রগুলো আমরা ইউজ করেছি। তো সেগুলো আমাদের এখানে বিশেষ করে এই কাজে লাগবে আর কি, সূত্রগুলো দিয়ে আমাদের প্রশ্ন হবে। তো চলো আমরা দেখি এখানে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে। যেমন ঢাকা পড়তে এসে দ্বিচির একটি আমাদের হচ্ছে পরীক্ষায় দুটির ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, বলা আছে দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ, চির দুটির ব্যবধান দ্বিগুণ এবং চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে ডোরা প্রস্থ কী হবে। সেরকম প্রশ্ন আসবে তোমাকে, তুমি দ্বিগুণ অর্ধেক বলো, তুমি খালি সূত্র লিখবা, ডোরা প্রস্থ চাইছে, ওকে ভালো, আর কিচ্ছু দরকার নেই। তুমি লিখবা আমরা জানি ডোরা প্রস্থ ডেল এক্স সমান সমান λd/2a, তুমি আগে লিখবা, লিখলা, তারপরে কী করবা। তোমার বলছে দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ, চির দুটির ব্যবধান দ্বিগুণ, তবে চিরের দূরত্ব দ্বিগুণ করছে, তাহলে কোথায় চেঞ্জ করছি আমি, এখানে চেঞ্জ করছি, এটাকে দ্বিগুণ করছি, ভালো। এবার তোমাকে বলছে সাথে কি বলছে পর্দার দূরত্বও দ্বিগুণ করছি, তাহলে এই পর্দার দূরত্বও দ্বিগুণ করছি। তুমি কি করবা, পরে যখন অঙ্ক করবা, অঙ্কের সময় এখানে যা যা আছে সব থাকুক, তোমার দেখার বিষয় না। ডি এর মানটাকে দ্বিগুণ করছো, তাহলে 2 লেখো, আর এর মানটাকেও দ্বিগুণ করছো, তাহলে তুমি কি লেখো, 2 লেখো। দেখো তো আলটিমেটলি সেটা কাটাকাটি হয়ে যাবে না। সো অনুপাত কত আসলো, কাটাকাটি 1 থাকতেছে, তার মানে কোনো পরিবর্তন হয়নি, শেষ। তাহলে তুমি কী করবা, তাহলে কী কাটাকাটি 1 চলে আসছে, 1 মানে কি অপরিবর্তিত থাকবে, তাহলেই হয়ে যাবে। তুমি দ্রুত করতে চাইলে অথবা তুমি লিখে নিতে পারতা। এখানে ল্যামডা আছে আর ডি এর মানটা হচ্ছে 2d, এখানে 2 আছে আর এর মানটা হচ্ছে 2a। তা দেখো 2 তো কাটাই গেল, তাহলে λd/2a আগের মতোই থাকলো, মানে ডেল এক্সের মানটা কোনো চেঞ্জ হয়নি, ডেল এক্স ইকুয়াল টু ডেল এক্সই আসছে আর কি, তাহলে অপরিবর্তিত থাকবে। এভাবে তুমি বুঝবা। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় কোন ধরনের আলোকীয় ঘটনা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা হচ্ছে কি ব্যতিচারের আলোকীয় ঘটনা ছিল ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় কোন বর্ণের আলো ব্যবহার করলে ব্যতিচারের ডোরা বিস্তার সবচেয়ে কম হবে। সো আমরা দেখো কম হবে, সূত্র কি জানি আমরা, ডোরার কি বলছে, ডোরার বিস্তার। সো ডোরা বিস্তার সবচেয়ে কম হবে। সো দেখো সূত্রগুলো যে আমাদের ছিল, ডোরার প্রস্থ, আমি যদি একটা ডোরার প্রস্থই বের করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে λd/2a একটা ডোরার প্রস্থ, আর ডোরা প্রস্থ আমি যদি একটা ডোরার প্রস্থই বের করি, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে, দেখো λd/2a। দেখো এইটার সাথে এটার সম্পর্ক কী, আমাদের মেইন জিনিস দরকার সম্পর্কটা, যে ডোরার প্রস্থর সাথেই সম্পর্কটা দেখো সমানুপাতিক। হ্যাঁ, তুমি দেখুন ওইটা না নিয়ে ডাবল নাও, তাও সমস্যা নেই, সমানুপাতিকই তো। সো ডোরা প্রস্থ আমাদের কী হবে, দেখো সমানুপাতিক, তার মানে এটা যদি কম হয়, বলছে বিস্তার সবচেয়ে কম হবে। সো তুমি বিস্তার বা প্রস্থ তুমি যদি কম করো, তাহলে ল্যামডাটাও সবচেয়ে কম হবে। কম কোথায় আছে, বেগুনি আলোর সবচেয়ে ল্যামডাটা কম। বা তুমি যদি হচ্ছে এখানে তুমি নাও হচ্ছে যে হচ্ছে ডোরা ব্যবধানও যদি তুমি নাও, ডোরা ব্যবধানও তুমি যদি নাও, সেক্ষেত্রে তাকায় দেখো সূত্র তো একটাই, λd/a। এখানেও তাকায় দেখো ল্যামডার সাথে এই সম্পর্কটা কি সমানুপাতিক, ঠিক আছে। সো জাস্ট এটা তুমি গেস করলেই এখানে করতে পারো। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে ডোরা ব্যবধান কী হবে। খালি মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করছে, তুমি লিখবা ডোরা ব্যবধান, তো বিটা সমান হচ্ছে কি লিখবা λd/a। তোমাকে বলেছে মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করতে, তাহলে তুমি এক কাজ করো, এই ল্যামডা আর এ থাকুক, ডি এর জায়গায় তুমি বসাই দেবে কত, 3 গুণ বলছে দূরত্ব, তাহলে তুমি করবা 3d করে দিবা। তাহলে দেখো λd/a, তাহলে 3 গুণ হয়ে গেছে, তাহলে সহজ কথা এই মানটা কী হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, 3 গুণ, আর বাকি সব তো আগের মতোই আমাদের এখানে আছে। তো 3 গুণ হয়ে যাবে, সহজ কথা। বলছে দুটি আলোক উৎসকে সুসঙ্গত বলা হবে যখন নিঃসরিত আলোকরশ্মির তীব্রতা ও দশা একই, তরঙ্গ দৈর্ঘ্য দশা পার্থক্য একই, এবং হচ্ছে তীব্রতা অসমান, তরঙ্গ দশা পার্থক্য উভয়ই অসমান। সো তরঙ্গ দৈর্ঘ্য ও দশা পার্থক্য যখন একই, তখন পরস্পরকে কী বলা হবে, সুসঙ্গত বলা হবে। খুব ভালো মতো মনে রাখো, এই ইনফরমেশনটা তোমার যে কোনো জায়গায় কাজে লাগবে। সো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় উপরিপাতনের ফলে অন্ধকার ডোরা উৎপন্ন হলো, দশা পার্থক্য বিবেচনা করা হলো। দশা পার্থক্য কী জানি আমরা, যে 2n অন্ধকার ডোরা উৎপন্ন হলো, তার মানে কি 2n + 1 × পায়ের বিজোড় গুণিতক, দশা পার্থক্য পায়ের বিজোড় গুণিতক, তাহলে 2n π + π, 2n π + π, 2n π + π এখানে পাচ্ছি আমরা। ওকে, এই হচ্ছে পরীক্ষায় চিরগুলোর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, পর্দার দূরত্ব 3 গুণ হলো, অবস্থায় কী পরিবর্তন হবে। সো ডোরা প্রস্থ তুমি লিখবা λd/2a। সো ল্যামডার কোনো চেঞ্জ করিনি, এখন তোমাকে বলেছে কী করছে, λd বলছে চির থেকে পর্দার দূরত্ব 3 গুণ, তাহলে আমরা বসাই দিলাম এখানে 3 গুণ, আর এর মানটা কি বলছে, চিরগুলোর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, তাহলে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, হিসাব করে দেখো। আর সামনে একটা 2 তো আছেই আমাদের, হ্যাঁ, এই 2টা আমি লাল করে দিই তোমার বোঝার সুবিধার জন্য। সো আমরা কি পাচ্ছি দেখো, এখানে ল্যামডা, এখানে ডি, এই যে 2a সবই পাচ্ছি, আর এই 2টা উপরে উঠে গেছে, উপরটা কী হয়ে গেছে, 6 হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কী হবে, 6 গুণ হয়ে যাবে, 6 গুণ। কী পরিবর্তন হবে, 6 গুণ হবে। আর বলছে এখানে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় সোডিয়াম আলো এত ব্যবহার করলে এতটি ডোরা পাওয়া যায়, এত আলো ব্যবহার করলে এতটি ডোরা পাওয়া যায়, সূত্র কী হবে।
তাহলে লিখবা n1 ল্যামডা 1 সমান সমান n2 ল্যামডা, সূত্রটা নোট করে রাখো আর শুরুর দিকের পেজের দিকে লিখে রাখো এটা n1 ল্যামডা 1 সমান n2 ল্যামডা 2, যে এতটা তরঙ্গ দৈর্ঘ্য এত তরঙ্গ ব্যবহার করলে এতটা পাওয়া যায়। সো এতটা পাইতে হলে বা এত তরঙ্গ দৈর্ঘ্য দিলে কয়টা পাওয়া যাবে? সো মান বসাই দাও তুমি এখানে, তোমার দরকার হচ্ছে ল্যামডা 2, সো ল্যামডা 2 সমান কি হবে n1 ল্যামডা 1 ভাগ হচ্ছে n2। সো মান বসাই দাও, n1 কত আমাদের আছে 92টি, আর ল্যামডাটা কত আছে 5898, আর n2 কত আমাদের আছে এখানে, n2 হচ্ছে না n2 না, আমাদের n2 তো দরকার কতগুলো ডলার পাওয়া যাবে, সরি n2 দরকার আমাদের, আমি লিখবো এখানে n2, আর আমাদের এখানে লাগবে হচ্ছে ল্যামডা 2। সো ল্যামডা 2 কত আমাদের এখানে 5461, দুই ক্ষেত্রেই অ্যাংস্ট্রম আছে। সো দিয়ে দাও, তোমার তো ক্যালকুলেটর হাতে আসেই, এটা বসাই দিবা, চলে আসবে এত n2 এর মান কতগুলো সে তোমার চলে আসবে। সরাসরি বুঝতে পেরেছো এর অঙ্কগুলো আসলে কীভাবে করবা। বলছে তরঙ্গের বিস্তারের অনুপাত এত হলে সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত, সেম একটু আগে অঙ্কটা করেছিলাম, তাহলে কি লিখবো যে সর্বোচ্চ, আরেকবার করে দিচ্ছি, আই ম্যাক্সিমাম আর হচ্ছে আই মিনিমামের অনুপাত। ওকে, কি লিখবো আমরা এখানে, আই ম্যাক্সিমাম হয় কি যোগফল তরঙ্গ বিস্তার দ্বয়ের যোগফল, আর নিচে কি হবে বিস্তার দ্বয়ের বিয়োগফল। তবে আমরা জানতাম আই সমানুপাতিক এ স্কোয়ার, আমরা এটা জানতাম আই সমানুপাতিক কি এ স্কোয়ার। সো লিখে দিলাম আমরা, এখন মানটা বসায় আসো, যোগফলটা কত বিস্তারের অনুপাত, দেখো বিস্তারের অনুপাত মানে এর অনুপাত দেওয়া আছে, a1 is to a2 দেওয়া আছে, সো কত 2:1, সো বসাই দিব আমরা 2 যোগ 1, আর এখানে কত 2 - 1 উপরে স্কোয়ার আছে, হিসাব করলে পাচ্ছি কত আমরা এখানে 3 স্কোয়ার, তাহলে আসবে 9, কত আসবে আমাদের 1, সো 9:1, সো দেখো 9:1 কিন্তু আমাদের এই যে অপশনে আছে, সো 9:1। সো এরকম, ঠিক আছে। সো ভালো মতো পড়ে দেখবা কি বলছে, আর যদি তোমাকে বলতো খালি যে হচ্ছে সে বিস্তার দ্বিগুণ করলাম তাহলে হচ্ছে তীব্রতা কয় গুণ হবে, 4 গুণ হবে, খালি স্কোয়ার করে দেবা তাহলে তো হয়ে যায়। তো সো এর পরটা বলেছে দেখো উজ্জ্বল ডোরা, বলছে একটি উজ্জ্বল ডোরার প্রস্থের মধ্যে সম্পর্ক নিচের কোনটি, যে হচ্ছে বলছে যে পরীক্ষায় সৃষ্ট ঝালরের পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান মানে বিটা, তাহলে আমরা জানতাম কি, যে আমরা জানতাম বিটা সমান সমান হচ্ছে ল্যামডা ডি বাই এ, আর যখন আমরা এখানে কি দিয়ে দিই যে হচ্ছে আমরা এভাবে লিখি যে বিটা সমান সমান কি বলতো, যে ডেল এক্স ইন্টু 2 ডেল এক্স, মানে ডোরা প্রস্থকে 2 দিয়ে গুণ করলে বিটা পাওয়া যায়। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি ডেল এক্স সমান কি লিখতে পারবা, যে ওরা বলেছে এটা হচ্ছে ডোরা প্রস্থ, তাহলে ডোরা প্রস্থ হচ্ছে ডেল এক্স, ডেল এক্স সমান কি লেখা যাবে হচ্ছে এটা ভাগ 2, আর বিটার মান কত আর দিছে ডেল এক্স দিছে, তো ডেল এক্স বাই 2, দেখো তো ডেল এক্স বাই 2 কোথায় আছে, ডেল এক্স বাই 2 কোথাও নাই, এখানে আছে ডেল এক্স সমান শুধু ডেল এক্স সমান কোথায় আছে, এই যে এটা আছে ডেল এক্স সমান 2 ইন্টু ডেল এক্স, ডেল এক্স সমান এই যে ডেল্টা এক্স। সো এটা তুমি উত্তর দিয়ে দিবা। সো এভাবে তোমাকে আসলে বলেছিল এখান থেকে বের করতে, এত প্রতিসরণ হলে আপনাদের প্রতিসরণ কোণ কত হবে, সমাবর্তন কোণ এত হলে। সো এটা আমাদের একটা সূত্র, সেটা হচ্ছে আমাদের ব্রুস্টারের সূত্র। সো লিখে রাখো ব্রুস্টারের সূত্রটা, সামনে আমাদের আসলে এটা পাওয়ার কথা। সো আমরা আগে পেয়ে গেছি এখানে ব্রুস্টারের সূত্র। সূত্রটা কি, যে মিউ সমান হচ্ছে ট্যান থিটা, যে কত কোণে আপতিত হলে যে হচ্ছে কি হবে, যে সমবর্তিত হবে আলোগুলো, সেক্ষেত্রে মিউ সমান ট্যান থিটা দিয়ে বের করে ফেলতে পারি আমরা। থিটার মানটা কি হবে, যে ট্যান ইনভার্স 1.33, সেটা করে দেখো কত ডিগ্রি আসে, সেটাই তোমার উত্তর এখান থেকে হবে। ইয়ংয়ের দিচির পরীক্ষা নিচের কোনটি প্রদর্শিত হয়, ইয়ংয়ের দিচির পরীক্ষা দ্বারা আলোর ব্যতিচার প্রদর্শিত হয়। ইয়ংয়ের দিচির পরীক্ষা দুটি চির থাকার কারণ কি, তীব্রতা বাড়ানো কম্পাঙ্কের জন্য, এই জন্য পথ পার্থক্য যেন সৃষ্টি হয়, বা হচ্ছে বিশেষ করে আমাদের মেইন কারণটা হচ্ছে এটা, যে হচ্ছে যে সুসংগত উৎস, সুসংগত উৎস সৃষ্টির জন্য, মেইন কারণ হচ্ছে এটা, সুসংগত উৎস সৃষ্টির জন্য। এটা আশেপাশে আছে কিনা দেখি ভালো মতো পড়ে। তীব্রতা বাড়ানো একটি চির কম্পাঙ্কের জন্য অন্যটি তরঙ্গের জন্য না, সো এটাই কাছাকাছি আছে, সেটা আমরা দিব। তো সুসংগত সৃষ্টির জন্য হচ্ছে মেইন কারণটা, সেখানে পথ পার্থক্য সৃষ্টি হয়, কারণ দুইটা আলাদা থাকলে পথ পার্থক্য সৃষ্টি হয় আসলে। আচ্ছা ঠিক আছে, দেখি ইয়ংয়ের দিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী এত হলে চির দুটির মধ্য দূরত্ব কত, চির দুটি দূরত্ব মানে কি, তাহলে এ বের করবা। এখানে বলছে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব মানে বিটা, সো বিটা সমান কি হবে ল্যামডা ডি বাই এ, এ সমান কি হবে ল্যামডা ডি বাই বিটা। সো মানগুলো বসাই দাও, এটা হচ্ছে আমাদের সেই মধ্যবর্তী দূরত্ব চিরগুলো আছে বিটা, আমাদের এটা বিটা, আর সবগুলো মান দেওয়া আছে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর ওই যে পর্দা চির হতে পর্দার দূর ডি এর মানও দেওয়া আছে, তাহলে বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। এত তরঙ্গ এত হলে ডোরা অবস্থা এত হলে তরঙ্গ দৈর্ঘ্য সেম একই রকম ডোরা প্রস্থ বলা আছে। সো আমি সবগুলো মিটার নিয়ে নেবো, খালি ল্যামডা ডি বাই 2a, এটা হচ্ছে আমাদের ডেল এক্স, আর তোমাকে বের করতে বলেছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কি হবে ডেল এক্স 2a ভাগ হচ্ছে ডি, মানগুলো বসাই দাও, সব কিছু চলে আসবে, নো প্রবলেম। উজ্জ্বলতার শর্ত কোনটা, পথ পার্থক্য কি হবে ল্যামডা বাই 2 এর জোড়গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড়গুণিতক, এটা আমরা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, পথ পার্থক্য, এটা কি বোঝাচ্ছে, পথ পার্থক্য ইকুয়াল টু,
পথ পার্থক্য উল্টো হয়ে যেত। চশাকে বুঝতে পেরেছি। চির বাদ দিলে, একটি চির বাদ দিলে কোন ঘটনা ঘটবে? একটা চির বাদ দিলে একক চিরের ক্ষেত্রে অপবর্তন হয়। দুটো চির থাকলে ব্যতিচার, একটা চির থাকলে অপবর্তন। গঠনমূলক ব্যাচের ক্ষেত্রে দুটি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান, পরপর দুটি উজ্জ্বল ব্যবধান মানে কি? আমাদের বিটা, আর বিটা সমান কি? ল্যামডা ডি বাই এ, যেটা হচ্ছে আমাদের ল্যামডা ডি বাই এ। দেখো সূত্রগুলো দিয়েই কিন্তু ঘুরে ফিরে আসছে। চিরের দুটো অর্ধেক আমরা এই অঙ্ক হুবহু করেছি। দশা পার্থক্যের পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা আমাদের এমসিকিউ আসে। ডেল্টা সমান সমান এরকম 2π/λ ইন্টু হচ্ছে কত? ডেল এক্স। সো ডেল্টা সমান সমান আমাদের এত আসে, ডেল্টা 2π/λ ইন্টু ডেল এক্স। সো 2π λ আর ডেল এক্স মানে তো সব কিছু লেখা আছে, শুধু পরিচয়টা বলে দিন। দশা পার্থক্য, এটা হচ্ছে আমাদের কি? দশা পার্থক্য। তো দশা পার্থক্য ডেল সমান সমান 2π/λ ইন্টু ডেল এক্স মানে পথ পার্থক্য, ঠিক আছে? দশা পার্থক্য সমান এত বাইরে পথ পার্থক্য হচ্ছে। কোনো তরঙ্গমুখী কণাগুলো দশা পার্থক্য, কোনো তরঙ্গমুখে তাহলে কী হয়? সমদশা সম্পন্ন। তার মানে সবার দশা কি? তরঙ্গমুখে কণাগুলো কি থাকে? সমদশায় থাকে। তাহলে সমদশায় থাকে, তাহলে দশাগুলো কী হবে? সমদশায় থাকে। কণার দশা কী হবে? সমদশায়। তাহলে দশার পার্থক্য কত? সমদশা মানে কি? পার্থক্য নাই, পার্থক্য 0। বলছে যে ইয়ংয়ের পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য, তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত হবে? তাহলে আমরা এখানে লিখি যে হচ্ছে পথ পার্থক্য সূত্র কি জানতাম আমরা? অন্ধকার বলেছে, অন্ধকারের ক্ষেত্রে সূত্র কি জানতাম আমরা? যে পথ পার্থক্য ইকুয়াল টু, শর্তটা একটু বলো তো, পথ পার্থক্য অন্ধকারের তো কি জানতাম আমরা? জানতাম হচ্ছে 2n+1 λ/2। তৃতীয় অন্ধকার বলছে 3 দুগুণে, তাহলে বসাবো কত? 2 × 3 যোগ হচ্ছে কত? 1, আর সাথে কত আছে? λ/2। 6 × 7, তাহলে আসবে 7 আর নিচে 2 λ, 7/2 λ, 7/2 λ, তাহলে হয়ে যাবে। শাসক বুঝতে পেরেছো কীভাবে আসতে পারে? পথ পার্থক্য এত হলে দশা পার্থক্য কত? আমরা জানি দশা পার্থক্য সমান সমান যে 2π/λ ইন্টু পথ পার্থক্য কত? 3 λ বাই হচ্ছে 4। সো কাটাকাটি করো, λ কাটা, তারপর হচ্ছে থাকতেছে হচ্ছে এখানকার 4 and 2 কাটলে থাকে হচ্ছে 2, তাহলে 3π/2। উত্তর হচ্ছে 3π/2। সো 3π/2 আমরা এখানে পেয়ে গেলাম। সেভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। দেখো সেম দূরত্ব দেওয়া আছে, পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য চাইছে, সমদশায় মিলিত হবে। বলছে কোনো সুসংগত উৎস হতে নির্গত তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হবে। একটা কথা মনে রাখবা, সমদশায় যদি মিলিত হয় এটার মিনিং হচ্ছে সেখানে উজ্জ্বল হবে। সমদশায় মিলিত হওয়া মানে কি? সেখানকার মিনিং হচ্ছে উজ্জ্বল হবে। বিপরীত দশায় হলে কি হবে? অন্ধকার হবে। সো উজ্জ্বলের শর্ত কি? উজ্জ্বলের শর্ত হচ্ছে আমরা জানি হচ্ছে 2n λ/2, λ/2 এর জোড় গুণিতক। সে শর্ত আমাদের কি হবে? λ/2 এর জোড় গুণিতক। আমরা কি দেবো? আমরা এখানে λ/2 এর জোড় গুণিতক হয়ে গেল, যুগ্ম গুণিতক। আশা করি বুঝতে পেরেছ। পথ পার্থক্য দেওয়া, দশা পার্থক্য চাইছে সেম একই রকম, দশা পার্থক্য দেওয়া, পথ পার্থক্য চাইছে সেম একই রকম। দশা পার্থক্য পথ পার্থক্যের অনুপাত কত? সো পারবা, দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু কত? পথ পার্থক্য। সো পথ পার্থক্য দিকে ভাগ করে দাও। দশা পার্থক্যের পথ পার্থক্যের অনুপাত কত? 2π/λ। সো 2π/λ এটা হচ্ছে আমাদের অনুপাত। দশা পার্থক্য হলে পথ পার্থক্য কত? সেম প্রশ্ন। বলছে ইয়ংয়ের পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ঝালর এর মধ্যে পথ পার্থক্য কত? পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যে পথ পার্থক্য কত? তো তুমি কি করবা? দেখো উজ্জ্বলের ক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল? যে উজ্জ্বলের ক্ষেত্রে পথ পার্থক্যের শর্ত কি ছিল? সুন্দর প্রশ্ন দিছে। উজ্জ্বল আমরা জানি উজ্জ্বল শর্ত ছিল হচ্ছে 2n সাথে হচ্ছে λ/2, λ/2 এর জোড় গুণিতক। তাহলে খেয়াল করে দেখো 2 কাটা গেলে কি থাকে? n λ। তো ধরলাম একটা প্রথম উজ্জ্বল। সো প্রথম উজ্জ্বল তুমি যদি নাও তাহলে প্রথম উজ্জ্বলের ক্ষেত্রে কি হবে? 1 λ। তুমি যদি নাও পর তাহলে আরেকটা উজ্জ্বল, পরেরটা নিতে হবে। দ্বিতীয় উজ্জ্বল তাহলে কি হবে? 2 λ। দেখো তো এদের পার্থক্য কত? সবার দুইটা পার্থক্য কত? সো বুঝতেই পারছো, ল্যামডা 2 λ মাইনাস ল্যামডা মানে কত? ল্যামডা। তাহলে পার্থক্য হবে কি? ল্যামডা। বুঝতে পেরেছো? সেভাবে কিন্তু তোমার আসবে পরীক্ষাতে, মনে রাখতে পারো সরাসরি। দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য কত? সেম প্রশ্ন। পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য কত? সেম প্রশ্ন। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি এই ব্যতিচারের অংশ থেকে কিভাবে আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আলটিমেটলি আসতে পারে। অপবর্তন এবং সমবর্তন আমরা দেখে ফেলি এখান থেকে। অপবর্তনের ক্ষেত্রে কি হয়? আলো যখন যাওয়ার সময় কি হয়? জ্যামিতিক সায়েন্স থেকে বেঁকে যায়। কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো যাওয়ার সময় কি আলো কেটে বেঁকে যেতে পারে? এই যে আলো বেঁকে যেতে পারে, আলো যেরকম প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় আলো এরকম বেঁকে যেতে পারে, এই বেঁকে যাওয়ার যে ধর্মটা এটা কি বলা হচ্ছে কি? আলোর অপবর্তন। আলো বেঁকে যেতে পারে। সো অপবর্তন বুঝলাম। অপবর্তনের ক্ষেত্রে দুই রকমের অপবর্তন আমাদের আছে। একটা হচ্ছে একক চিরের জন্য অপবর্তন এবং গ্রেটিং কর্তৃক অপবর্তন। একক চিরের জন্য অপবর্তন আবার দুই প্রকার, একটা হচ্ছে ফ্রেনেল, একটা হচ্ছে ফ্রনহফার। সো আমাদের দুই রকমের অপবর্তন, একটা আমি লিখে নিচ্ছি এখানে ফ্রনহফার। এই পার্থক্যটা একটু পড়বো আমরা। ফ্রনহফার আর এটা হচ্ছে আমাদের কি? ফ্রেনেল। ফ্রনহফার ভার্সেস কি? ফ্রেনেল।
সো ফ্রেনেল অপবর্তন। সো এখান থেকে তোমাকে একটু পড়তে হবে, এখান থেকে একটু পড়তে হবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এখান থেকে পার্থক্য আকারে আসবে বা এমসিকিউ আকারে তোমার কিন্তু আসবে। হ্যাঁ, এমসিকিউ আকারে আসবে। তো তখন তোমাকে পারতে হবে যে এমসিকিউ আকারে আসে, তাহলে তুমি এই পার্থক্য দিন বুঝো। যেমন এখানের ক্ষেত্রে ফ্রন্ট অফারের ক্ষেত্রে কী হয়, এখানে উৎসগুলো কী থাকে, অসীমে থাকে। উৎসগুলো কী হয়, অসীমে থাকে। মানে এই যে এইখান থেকে উৎস এবং পর্দা, উৎস পর্দা, এক নম্বর হচ্ছে উৎস পর্দা অসীমে থাকে, উৎস পর্দা অসীম দূরত্বে। সেই কথা তোমাকে মনে রাখতে হবে, উৎস পর্দা অসীম দূরত্বে। এটা হচ্ছে কি হবে, এটা হবে সসীম দূরত্বে। হ্যাঁ, এটা বেশি দূরত্বে থাকে না, সসীম দূরত্বে থাকে। এখানে লেন্স ব্যবহার করি, উত্তল লেন্স ব্যবহার করা হয়, এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়, আর ওখানে কোনো লেন্স ব্যবহার করা হয় না, নো লেন্স ব্যবহার করা হয় না। এখানকারগুলো কি খুবই উজ্জ্বল হয়, ডোরাগুলো উজ্জ্বল হয়, দৃশ্যমান হয়, ভালো হয়। ডোরাগুলো উজ্জ্বল এবং হচ্ছে হিসাব নিকাশ নিখুঁত। এখানে কি উজ্জ্বল নয়, হ্যাঁ, উজ্জ্বল নয়, হ্যাঁ, স্পষ্ট নয়, উজ্জ্বল নয় লিখে দিই, উজ্জ্বল বলতে স্পষ্ট নয়। এখানে আরেকটা কথা মনে রাখবো আমরা এখানে, সেটা হচ্ছে এক্ষেত্রে ফ্রন্ট অফারের ক্ষেত্রে আমাদের তরঙ্গ মুখগুলো হয়, এখানে তরঙ্গ মুখ হয় হচ্ছে সমতলীয়। তরঙ্গ মুখ কী হয়, এখানে সমতলীয় হয়, সমতলীয় তরঙ্গ মুখ, সমতলীয় তরঙ্গ মুখ। হ্যাঁ, আর এখানে কি হয় তরঙ্গ মুখ, এখানে তরঙ্গ মুখ হয় হচ্ছে গোলীয় বা হচ্ছে চোঙাকৃতির, গোলীয় হয়, গোলীয় বা হচ্ছে চোঙাকৃতি, গোলীয় বা হচ্ছে চোঙাকৃতি। সো এগুলো একটু মনে রাখতে পারি, এগুলো কিন্তু এমসিকিউতে সরাসরি আসবে কথাগুলো। সো আমরা দেখি কীভাবে আসে। তার আগে আমরা সূত্রটুকু তোমাদের দরকার, এখানে আমরা সূত্রটুকু একটু পড়ে ফেলি। এখানে লিখে দিচ্ছি আমি, এই যে সূত্র লিখে দিচ্ছি, একক চিরের ক্ষেত্রে দুইটা সূত্র। একক চিরের জন্য অপবর্তন জিজ্ঞেস করে, দুটো সূত্র। একটা কী হবে, এ সাইন থিটা সমান সমান কী হবে, এন ল্যামডা। তারপরে আরটা আমাদের আছে এ সাইন থিটা সমান সমান আমাদের হবে হচ্ছে 2n+1, এখানে মাইনাস নাই, খালি 2n+1 λ/2। এবার একটু বলে দিচ্ছি কোনটা কার জন্য, এন ল্যামডা এটা আমাদের হবে হচ্ছে অবমের জন্য, মানে অন্ধকারের জন্য, অবমের ক্ষেত্রে। আর এটা হবে হচ্ছে চরমের ক্ষেত্রে, যে এ সাইন থিটা সমান আমাদের কি 2n+1 λ/2। এ মানে কি ওই চিরের প্রস্থ, থিটা মানে কি অপবর্তন কোণ। সেম একইভাবে এখানে আরেকটা জিনিস আমাদের আছে এখানে, সেটা হচ্ছে গ্রেটিং। সেটা হচ্ছে গ্রেটিংয়ের ক্ষেত্রে আমি লিখে নিচ্ছি এই সূত্রগুলো কার জন্য, গ্রেটিংয়ের জন্য দুটো সূত্র আছে। সো গ্রেটিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, সো গ্রেটিংয়ের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এরকম, যে হচ্ছে ডি সাইন থিটা লিখবো হচ্ছে আমরা, ডি সাইন থিটা সমান সমান লিখবো হচ্ছে এন ল্যামডা। আরটা লিখবো হচ্ছে আমরা ডি সাইন থিটা সমান সমান লিখবো হচ্ছে আমরা সেম আগেরটাই 2n+1 λ/2। সো কোনটা কার জন্য একটু সেম একইভাবে মনে রাখতে হবে, যে ডি সাইন থিটা এটা হচ্ছে আমাদের কি, দেখো এটা হচ্ছে চরমের জন্য, উজ্জ্বলের জন্য, চরম। আর এটা কার জন্য হবে, এটা আমাদের হচ্ছে অবমের জন্য, ঠিক আছে। আর ডি মানে কি, ডি মানে হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ডি সমান সমান লেখা যায় a+b, অথবা ডি সমান সমান লেখা যায় হচ্ছে 1/n। আশা করি সূত্রগুলো মনে আছে তোমাদের। সো এতটুকুই তোমাকে কাজে লাগাতে হবে। একক রেখা তুমি আগে বুঝেছো, তাহলে কি একক রেখা ছিদ্রে, তার মানে কি একক চির। তোমাকে জিজ্ঞেস করছে প্রথম অবম বিন্দু গঠনের শর্ত, অবম বিন্দু। সো অবমের সূত্র কী হবে, এ সাইন থিটা সমান সমান কী হবে, এন ল্যামডা। আর প্রথম অবম তার মানে কি, এন এর মান হবে 1, তাহলে এ সাইন থিটা সমান সমান হচ্ছে ল্যামডা, এন এর মান কত, n = 1 বসাই দেবো, 1 ল্যামডা। তাহলে সূত্র কী হবে, এ সাইন থিটা সমান সমান হচ্ছে 1 ল্যামডা। এ সাইন থিটা সমান সমান হচ্ছে শুধু ল্যামডা হবে, বুঝতে পেরেছো? ওকে, বলছে ফ্রেনেল শ্রেণী অপবর্তনের ক্ষেত্রে আলোক রশ্মিসম তরঙ্গমুখ যথাক্রমে কী হবে, তরঙ্গমুখ হবে সমতলীয়। ফ্রেনেলের ক্ষেত্রে হবে সমতলীয়, সমতলীয় এক জায়গায় আছে, সমান্তরাল এবং সমতলীয়। আলোক রশ্মি হবে সমান্তরাল এবং সমতলীয়। ইয়ং-এডিসির পরীক্ষায় একটি চির বাদ দিলে কোন ঘটনা ঘটবে, অপবর্তন ঘটবে। তাই বলছে সরু চিরের মধ্য দিয়ে আলোক রশ্মি জ্যামিতিক সাইনাসে প্রবেশ করাকে কী বলে, অপবর্তন বলে। অপবর্তন বিশেষ ধরনের কি, ব্যতিচার, অবর্তন ব্যতিচার হয়। অপবর্তন কয় প্রকার, 2 প্রকার। তারপরে আমাদের কাছে আলোক তরঙ্গের তির্যক প্রকৃতি জানা যায়, যে প্রকৃতি থেকে আমাদের কি অপবর্তন থেকে আলোক বেঁকে যেতে পারে, তো তির্যক প্রকৃতি জানা যায় এখান থেকে। আলোর সমবর্তন থেকে আমাদের এখান থেকে সংজ্ঞাগুলো একটু পড়তে পারি। ম্যালাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যখন এই সমবর্তকের মধ্য দিয়ে যায় আলো, সমবর্তনটা কি, যে কোনো একটা বিশেষ একটা সিস্টেম যার মধ্য দিয়ে আলো যখন যাবে, মনে করি এভাবে একটা বিশেষ সিস্টেম, একটা সমবর্তক আমরা ইউজ করেছি, সমবর্তক। এখানে বিভিন্ন তলে কম্পমান আলোগুলো যাবে, কিন্তু এখানে শুধুমাত্র আসতে পারবে খালি একটা তলের আলোয়। সো বিভিন্ন কম্পমান তলের আলো যদি এক তলে পরিণত হয়, তাহলে সেটাকে বলি আমরা সমবর্তন। সমবর্তক ইউজ করি, সমবর্তক হিসেবে আমরা টুরমালাইন বা ক্যালসাইট, টুরমালাইন বা হচ্ছে ক্যালসাইট, টুরমালাইন বা ক্যালসাইট, এই ধরনের বেশ কিছু আমরা পদার্থ ইউজ করি। হ্যাঁ, এই সমবর্তক হিসেবে, কি হিসেবে, এই সমবর্তক হিসেবে আমরা ইউজ করি টুরমালাইন বা ক্যালসাইট নামক পদার্থ। সো এখানে দেখো অসমবর্তিত আলোক রশ্মি, মানে এগুলোকে বলা হয় অসমবর্তিত আলো, ইউপিএল, আনপোলারাইজড লাইট, বা বাংলায় বলি
অসমবর্তিত অসমবর্তিত আলো। আর এগুলোকে বলি আমরা পিএল, পোলারাইজড লাইট, একতলে চলে আসছে, এটাকে বলি আমরা সমবর্তিত আলো, সমবর্তিত আলো। ঠিক আছে, তো অসমবর্তিত আলো সমবর্তিতে পরিণত হয় যে প্রক্রিয়া, তার নামই হচ্ছে সমবর্তন। বলেছে কোন তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায়? তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্বের সাহায্যে এটা শুধুমাত্র ব্যাখ্যা করা যায়। সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটি সত্য? অসমবর্তিত আলোর তুলনায় সমবর্তিত আলোর তীব্রতা বৃদ্ধি পাবে না, সমবর্তিত আলোর তীব্রতা হ্রাস পাবে। কারণ কি দেখো, কারণ এখানে কি দেখো অনেক আলো আসতে পারেনি, তাহলে কি তীব্রতা হ্রাস পায়, আয় হ্রাস পায়, তীব্রতা বাংলায় সরাসরি লিখে দিই তীব্রতা হ্রাস পায়। এখানে কি হয়, আলোক তীব্রতা আসলে হ্রাস পায়। ঠিক আছে, আলোক তীব্রতা এখানে হ্রাস পায়, সেই কথাটা একটু থেকে। এখানে আলোর কম্পন নির্দিষ্ট দলে সীমাবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে কি আমাদের এখানে সমবর্তন। নিচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ? সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, সমবর্তন, সমবর্তন। অনুপ্রস্থ তরঙ্গ হয় হচ্ছে সমবর্তনের সাহায্যে বোঝা যায়। তো তরঙ্গ মুখের বৈশিষ্ট্য, প্রতিটি কণা একই দশায় থাকে, তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অভিলম্ব আলোকরশ্মির দিক নির্দেশ করে। হ্যাঁ, আমার হচ্ছে নির্দিষ্ট তরঙ্গমুখে সর্বদা সমান্তরাল হবে, নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সর্বদা সমান্তরাল হবে। সো এই যা আমরা পড়ে ফেললাম, এই জিনিসগুলো এখান থেকে পড়ে ফেললাম, সো এইগুলোর পাশাপাশি তুমি দেখবে আরও বেশ কিছু এরকম কী আছে আমাদের এখানে। এই দেখো, এই যে কয়েকটা হচ্ছে আমাদের এরকম বহুপদী প্রশ্ন আছে। সো এই কয়েকটা প্রশ্ন তুমি বহুপদী প্রশ্নগুলো একটু দেখে রাখো। সো এইভাবে আলটিমেটলি তুমি কিন্তু পুরো চ্যাপ্টারটা দেখে ফেলতে পারলা খুব সহজে, সুন্দরভাবে গুছিয়ে। সো এই কয়েকটা বহুপদী প্রশ্ন তুমি জাস্ট একটু নিজেই করে নাও। সো আশা করি বুঝতে পেরেছো। তোমার কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়ার পাশাপাশি এই বহুপদী প্রশ্নগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। সো একটু পড়ে ফেলো, যা এতক্ষণ বললাম সেটা দিয়ে তুমি করে ফেলতে পারবে। সো সবাই ভালো থাকো, দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।